এই চুলটা আমার ঠিক আছে, আমার স্ত্রী না কিছুই দেখে না। অ্যাকশন, ও সরি, অনির্বাণ ভট্টাচার্য, জনস্বার্থে প্রচারিত একটি নতুন অনলাইন প্ল্যাটফর্ম। আজ পয়লা, আজকেই শুরু। আমরা যারা জনস্বার্থের সঙ্গে আছি, জনস্বার্থের জন্যে আছি, তারা কয়েকদিন আগে থেকেই আমরা যা করার আর কি সেটা করছি, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় প্রচার দরকার সেটা। তো সেখানে আমাদের ট্যাগলাইন হচ্ছে বাংলা ও বাঙালির মাধ্যম। দেখবেন বাঙালিতে আবার দীর্ঘই দেওয়া আছে, পুরনো বাংলা, কারণ আছে একটা, ভুল স্পেলিং আমরা জানি না, সংসদ রস্যই জানি, তাও দীর্ঘই আছে, সেটার একটা কারণ আছে। আসছি তো, এইটা দেখে শুনে বা পড়ে অনেকেই বলেছেন যে বাংলা ও বাঙালির মাধ্যম। ও আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে তোরা বেসিক্যালি দুই বাংলাকে কেটার করছিস। ভুল না, ঠিকই, দুই বাংলাকেই কেটার করছি। আমি বলতে চাই ঠিক দুই বাংলা নয়, এক বাংলা, অবিভক্ত বাংলা, যা ছিল এখন আর নেই। এবার টাইম মেশিনও নেই যে, তো সেই বাংলার জন্যই আমাদের এই জনস্বার্থে প্রচারিত অবিভক্ত বাংলার জন্য। বয়স দেখেই বুঝতে পারছেন যে অবভিয়াসলি আমি সেই বাংলা দেখিনি, শুনেছি মাত্র, পড়েছি। আর আমাদের না প্রত্যেকের বাড়িতে হয় এখনো রয়েছেন বা ছিলেন কিছু মানুষ যারা সত্যি কিন্তু এই অবিভক্ত বাংলায় থেকেছেন, তাদের কাছ থেকে খুব শুনেছি। রয়ে গেছে এখন যা, তা হচ্ছে স্পিরিটটা। সেই স্পিরিটটা আশা করতে পারি, আর কি বা করতে পারি বলুন, আর তো কিছু করার নেই না, মধ্যবিত্ত বেসিক্যালি। তো সেই আশাটাই রয়েছে যে এই স্পিরিটটা যদি আমরা ধরে রাখতে পারি, আমাদের জনস্বার্থে প্রচারিত বেসিক্যালি সেই স্পিরিটটা ধরে রাখারই একটা প্ল্যাটফর্ম। অনেক রকম শো আমরা ভেবেছি, আবার সেই আশা করছি যে পয়সার অভাব থাক বা না থাক, জেনারেলি থাকে, কিন্তু সব সত্ত্বেও আমরা আমাদের শোগুলো করতে পারবো। আমরা ফিরে যেতে পারবো পূর্ববঙ্গে, ফিজিক্যালি না হলেও মানসিকভাবে পারবো। সেই মানুষগুলোকে সঙ্গে পাবো, তাদের গল্পগুলো সঙ্গে পাবো। আমরা শর্ট ফিল্ম করব, আমরা একটা খুব ইন্টারেস্টিং, আমাদের মনে হচ্ছে ইন্টারেস্টিং, হোপফুলি আপনাদেরও লাগবে, একটা ইন্টারেস্টিং খাবারের শো করব। আমার মনে হয় না এটা আগে হয়েছে, সবাই এটা বলে আমি জানি, তাও আমি বলছি জোর গলায়, আমরা সবাই বলছি এটা হয়নি, কারণ এইটা প্রথম না। একটা ফুড বায়োগ্রাফি, একটা যে কোনো পদ, ওপার বাংলা হোক বা এপার বাংলার হোক, বাঙালির সেই খাবারের একটা পূর্ণ দৈর্ঘ্যের বায়োগ্রাফি করব। আমরা ভূতে, আমার খুব ভয়, এখনো করছেও, সেই ভূত নিয়েও আমরা আসব। আর এখন যে শোটা নিয়ে আমরা আজকে যাত্রা শুরু করব, তার নাম হচ্ছে হালখাতা, সাক্ষাৎকারের শো। সেলেব সাক্ষাৎকার নয়, আজকে যিনি প্রথমে আসবেন তিনি সেলিব্রিটি, কিন্তু এই হালখাতায় আমাদের বাঙালির বেসিক্যালি হাল হকিকত কেমন সেটাই আমরা দেখব, এবং দেখব যে বাঙালির একটা এই মনের একটা গল্প আমরা জানবো। একটা গল্প আমরা জানবো, মনের গল্প, যে গল্পটা আপনাদেরও মনে থাকবে। এইটা খুঁজে বার করার চেষ্টা আমাদের এই সাক্ষাৎকারের অনুষ্ঠানে। এইখানে তথাকথিত সেলিব্রিটি যেমন থাকবেন, তেমন কিন্তু আমরা যাদের বলি কমনার, সাধারণ মানুষ, সেও থাকবে। কারণ আমাদের কাছে মানুষটা তার স্টেটাসের চেয়েও ইম্পর্টেন্ট তার গল্পটা। এখন 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 দেখবেন যে হিন্দি স্টাইলে খুব বলে, যে হিন্দিতে বলে না যে সৌরভ গাঙ্গুলি নে খাতা খোলা, বাঙালিরাও এখন বলতে শিখেছে, বাঙালির কাছে এখন সৌরভ না, বলে গাঙ্গুলি। গাঙ্গুলি কি খাতা খুললো? ইডিয়টিক।
খাতা খুললো আবার কি, আমরা একটাই খাতা খুলতাম, বাঙালিরা একটাই খাতা খুলতো সত্যি আজকের দিনে, হাল খাতা। আজকে আমরা হাল খাতা খুলছি, হিন্দি স্টাইলে নয়, খাঁটি বাঙালি স্টাইলে। আমাদের সঙ্গে মীর আফসার আলী। 16 বছর চিনি মানুষটাকে, অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, কিন্তু হি ইজ ওয়ান পার্সন হু ক্যানট বি লার্নড। দেখি কথা শুরু হোক। বেশি ইন্ট্রো ফিন্ট্রো দেওয়া হয়ে গেছে, পড়েছেন কি মির্দা? মির্দা ওঠো, ইন্টারভিউটা ওঠো। মির্দা আরে কিসের ইন্টারভিউ? সেই তো দুটোই প্রশ্ন করবে। ঋতুপর্ণ ঘোষের সঙ্গে কি ঝামেলা হয়েছিল আর ঝিঙ্কু মামুনি এপিসোডটা বলো, এক জিনিস বারবার বিরক্ত লাগে। আরে ওঠো না। আর এই ঋতুপর্ণ ঘোষের সঙ্গে যে ঝামেলাটা হয়েছিল সেটা তুমি সামনে থেকে বসে দেখেছিলে, একদম। আরে আমি জিজ্ঞেস করেছি ওগুলো তোমায়, তুমি উঠবে না কি এরকম করে দেবে? আর আমার চাপ নেই কোনো, তুমি দেবে এরকম করে ইন্টারভিউ। কি কি প্রশ্ন করবো আমাকে বলো, যদি আমি ইন্টারেস্ট। তুমি আমাকে একটা কথা বলো, তুমি এই জিঙ্কু মামুনি আর ঋতুদার এই গল্প ছাড়া তুমি অন্য কিছু বলতে চাও? বলতে চাও তো বলো, মানে জিজ্ঞেস করবো কিছু এটা। কি ক্যামেরা রোলিং? হ্যাঁ রোলিংই তো, রোলিং। না সিরিয়াসলি আমার শরীর ঠিক আছে, মজা না, না সর্বক্ষণ না 42 হয়ে গেল তো। তাই হ্যাঁ, না বিল্ডিংটা হয়নি এখনো। ও আচ্ছা, হ্যাঁ বয়স আমি সিরিয়াসলি বলছি, তোমার শরীর কেমন? ভালো ভালো, আগের থেকে ভালো, বেটার। মানে এই যে তুমি বললে শুয়ে বসে কাটাচ্ছ, নতুন তো তোমার কাছে ব্যাপারটা, কারণ তুমি তো মানে শুধু কাজ করে কাটাও। আর ডাক্তার বলেছে স্লো ডাউন। ফাইনালি মানে ডাক্তার আগে বলেনি, মানে তোমার তো বাড়িতেই ডাক্তার, হ্যাঁ মানে তোমার স্ত্রী সমাধি নিজেই ডাক্তার, তার কথা মানে এটা কি সেই ডাক্তার নাকি অন্য ডাক্তার? অন্য ডাক্তার, ভরসার ডাক্তার। ও আচ্ছা, ভরসার ডাক্তার। ওই যে ডাক্তার তোমাকে বিনামূল্যে চেক আপ করে দেবে, দেখবে তার কথা কোনোদিনও কেউ বিশ্বাস করছে না। আর যে ডাক্তারের কাছে গেলে ফিজ লাগে, তার কথা তুমি আলাদা করে বিশ্বাস করবে, তার লেখা ওষুধ খাবে। বাট হ্যাঁ, একটু স্লো ডাউন হচ্ছে আর কি, মানে একটু করছি, চেষ্টা করছি। আমি তোমাকে বহু বছর আগে থেকে বলছো। এটা ভালো না, ঠিকই, বহু বছর আগে থেকে বলছি। আরো তোমার আরো অনেক বন্ধু তোমাকে আরো বহু বছর আগে থেকে বলছে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে এত কাজ কেন করো? মানে কি 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 দরকার? টাকা না কি, মানে নাম কি, এত কিসের জন্য? মানে আমি 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 প্লিজ ইন্টারাপ্ট করলাম তোমাকে, মানে তুমি এখন নর্মাল ঘুমোচ্ছ হোপফুলি। তুমি আগে যখন মানুষ ঘুমোতো তুমি তখন কাজ করতে, মানুষ যখন ঘুম থেকে উঠতো তখনও তুমি কাজ করতে। এখন মানে কেন করতে তুমি? লোভ? না সেটা নয়, ওই রোল ওভার ইফেক্ট আর কি। একটা কাজ করতে করতে আরেকটা কাজের মধ্যে ঢুকে পড়া, মাঝে কোনো গ্যাপ থাকতো না, যে গ্যাপটা ক্রিয়েট করা দরকার সেটা থাকতো না। রেডিওর সঙ্গে আমি টেলিভিশনটা সবসময় মিক্স করেই করেছি, নতুন কিছু নয়। তার সঙ্গে সিনেমার কাজটাও জুড়েছে, সেই জিনিসটা এসেছে। একটা সময় তো আমি টেলিভিশন করতে চাইনি। আমি একটা সময় তো বিশ্বাস করতাম যে রেডিও আর্টিস্টকে নিজের গলাটা অডিও ভিজুয়াল মিডিয়াতে এক্সপোজ করা উচিত নয় তার, এটা বিশ্বাস করতাম। তারপরে সেখান থেকে টেলিভিশনে কাজ করা, প্রথম যখন কাজ শুরু করলাম সংবাদ পাঠক হিসেবে, সেটা এনজয় করলাম বলেই আবার কন্টিনিউ করলাম, দিয়ে আরেকটা করি, তারপর থেকে সেখান থেকে আরেকটা করি, এই আরেকটা করি করতে করতে, যেটার সঙ্গে কিন্তু টাকার বিশেষ সম্পর্ক নেই। তখন সম্পর্কটা ছিল যে আমি নতুন কিছু অভিজ্ঞতা যদি এখান থেকে সঞ্চয় করতে পারি, সেইটা আরও বেশি করে চলছিল। উইচ ইজ ওয়াই একটার পর একটা কাজ শুরু করতে আরম্ভ করলাম, হতেও থাকলো। তারপর টাকার পরিমাণটা হয়তো একটু আধটু বাড়লো কম্প্যারেটিভলি। থামলে না কেন জানি না, মানে ওই একটা হয়তো তুমি ধরো আপহিল গেলে সেইটা তোমার পরিশ্রম হলো, একটা চড়াই হলো, উতরাই যখন হবে, তুমি যখন নামবে নিচের দিকে
নিচের দিকে নামার সময় দেখবে গতিটা কন্ট্রোল করা যায় না, নামছে নামছে নামছে, বেরিয়ে গেলে। এই নামাটা আমি কম্পেয়ার করছি যে আমি যখন কাজে নেমে পড়েছি তখন আর নিজেকে থামাতে পারছি না, তো ওই যে নামছি সেই স্পিডটা কন্ট্রোল করতে পারছি না, স্পিড ব্রেকার নেই। এবার বাধ্য হয়ে সেই স্পিড ব্রেকার অ্যাপ্লাই করতে হয়েছে আর কি। তুমি এতদিন যা কাজ করেছো, রেডিও আমি পরে বলছি, টিভির কথাটাই যদি বলি, বা তুমি প্রচুর শো অ্যাঙ্কার করেছো, সারাদিন হিসাব করেছি 3,500। কি শুধু অ্যাঙ্কারিং 3,500? তার উপরে। আচ্ছা, তো এই যে এত কিছু করেছো তুমি, স্যাটিসফাইড? রেডিও বাদ দিয়ে বলছি আমি, রেডিওটা আলাদা করে জিজ্ঞেস করছি তোমার। স্যাটিসফাইড যারা আমার সঙ্গে কাজ করেছে তারা, আমি না। যারা আমাকে ভাড়া করে নিয়ে গেছে সেই শোয়ে তারা, আমি না। যারা আমাকে মনে করেছে যে এই পার্টিকুলার প্রজেক্টে মিরকেই চাই, ওকে দিয়ে অ্যাঙ্কারিং করাতে হবে, অন্য কোনো অল্টারনেটিভ চলবে না, তারা, আমি নই। আমার মধ্যে সেই খিদেটা ছিল। এখন আমি বলবো খিদে অতটা পায় না, আমার ঘুম পায়, বোরিং লাগে। টেলিভিশনের ক্ষেত্রেও আমি এটা দেখেছি যে আমার মধ্যে একটা অদ্ভুত রকমের একটা বিতৃষ্ণা জন্মেছে, কাজ করতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না, বিকজ দ্য কন্টেন্ট উইচ ইজ বিং জেনারেটেড সেইটা নিয়ে আমি কন্টেন্ট নই। মানে আমার তৃপ্তি বা স্যাটিসফ্যাকশনের জায়গাটা যেটা হওয়া উচিত ছিল কন্টেন্ট ওয়াইজ, সেইটা হয়নি। সেটা কি এই জন্যে যে যারা তোমাকে কন্টেন্ট ফিড করছে তারা কেপেবল এনাফ নয়? না, কেপেবল, তারা কেপেবল কিন্তু কোথাও স্ট্যাগনেট করে যাচ্ছে বিকজ চ্যানেলগুলো চাইছে না। চ্যানেলগুলো কি অডিয়েন্সের জন্য চাইছে না? মানে মানে চ্যানেল দোষ চাপাচ্ছে অডিয়েন্সের ঘাড়ে। অডিয়েন্সের একাংশ বলছে আরে তুমি নতুন কিছু জেনারেট করলে তবেই তো নতুন কিছু স্বাদ আমরা পাবো, তুমি যদি আমাদের এইটাই খাইয়ে যাও তাহলে আমরা এটাই খাবো আর এটাই খেতে থাকবো। তো এই দুটোর মধ্যে দাঁড়িয়ে তুমি কি করছো? আমি হাতাখুতি হাতে নিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ওয়েট করে ভাবছি কখন মেনুটা চেঞ্জ হবে। একটা হয় না, একটা রেস্তোরাঁতে কাজ করতে 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 যে রেস্তোরাঁতে খাবার সার্ভ করছে তাদের এখানে স্পেশাল কী আছে সে বলে গেল এইগুলো স্পেশাল, বহু মাস ধরে বলে গেল ওইটাই স্পেশাল, বহু বছর ধরে বলে গেল এইটাই স্পেশাল। অনেক দিন বাদে সেই একই কাস্টমার ঘুরে ফিরে এসে বললো এই তোমাদের নতুন কিছু নেই স্পেশালে, সেই একই বলছো তো ডিশ স্পেশালের কথা। তখন সেই স্টিউয়ার্ড বলো, বয় বলো, সার্ভিস করছে যে, তখন তার একঘেয়ে লাগে। যে আমি মালিককে বোঝানোর চেষ্টা করছি নতুন কিছু অ্যাড করুন, কিচেনে গিয়ে বোঝাচ্ছি নতুন কিছু অ্যাড করুন, কিন্তু ওরা বোঝাচ্ছে আমাকে যে লোকজন এটাই খাবে, সুতরাং এটাই রেঁধে যাও। এইটা আমার কাছে একটু অদ্ভুত লাগছে। কিন্তু তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার যা ক্ষমতা, হ্যাঁ, সেই সেই ক্ষমতাটার উৎস অবভিয়াসলি তোমার ক্রিয়েটিভ ফোর্সটা। আমি ব্যবহার করতে পারিনি। হ্যাঁ, আমি এটাই আসি, কেন পারোনি? পারিনি কারণ চ্যানেলের মনে হয়েছে যে এটা চলবে না বা এটা থাক এখন না, আমাদের ফিগার্স যেটা বলছে, আমাদের রেটিংস যেগুলো বলছে সেই অনুযায়ী চলি। আমাকে লোকে বারবার এই কথাটা বলে যে একঘেয়ে হয়ে যাচ্ছে, রেপিটেটিভ হয়ে যাচ্ছে, সেই একই মনে হচ্ছে, চেঞ্জ করছেন না কেন? আমি চেঞ্জ করতে গেলে সেই চেঞ্জড হওয়া মাল মশলা টেবিলে আসতে দেওয়া হচ্ছে না, কোথাও একটা আটকে দেওয়া হচ্ছে। তো তুমি ভেঙে বেরিয়ে আসছো না কেন? তাহলে আমাকে আলাদা করে চ্যানেল করতে হয় না, চ্যানেল ছাড়া ইন্ডিপেন্ডেন্ট কিছু করছো না কেন? ইন্ডিপেন্ডেন্টলি মানে এখন তো অনেক করার ইচ্ছে আছে, যে কারণে ডিজিটাল স্পেসে অনেক বেশি কাজ করার চেষ্টা করছি। সো বেসিক্যালি এইটা কি একটা কাউন্টার? দেখ কেমন লাগে? না, সেটা নয়। আমার মনে হয় টেলিভিশনের মাধ্যমে যেহেতু এত লাখ লাখ মানুষ আমায় চিনেছে, সেই টেলিভিশন থেকে খুব বেশি দূর বা খুব বেশি দিন দূর থাকতে পারবো না, আমাকে আবার কোনো একটা সময় ফিরতে হবে। কিন্তু মাঝে যে এই সময়টা পেয়েছি, যে সময়টা লম্বা একটা গ্যাপ, আমি লাস্ট টেলিভিশন ক্যামেরা মানে অন রেগুলার বেসিস যদি বলি, লাস্ট ফেস করেছি গত বছরের, বলছি তোমায়, গত বছরের মে মাসে, প্রায় এক বছর। প্রায় এক বছর। গত বছরের মে মাসে সেইভাবে টেকনিক্যালি আমি শেষ ক্যামেরা ফেস করেছি টেলিভিশনের জন্য। সিনেমার কাজ করেছি তারপরে, কিন্তু টেলিভিশনের জন্য শেষ ওই সময়টা। এই যে লম্বা যে গ্যাপ, এই যে দীর্ঘটা একটা সময় গেল যেখানে লোকজন আমায় পাগল করে দিচ্ছে যে কবে ফিরছো, কবে হবে আবার মিরাক্কেল, এই যে নানা রকমের প্রশ্ন,
এর মধ্যে অনেকটা ভাবনা চিন্তা করার সময় এসেছে, আমি পেয়েওছি, সেটাকে ইউটিলাইজ করেছি, নতুন কিছু আইডিয়াস, নতুন কিছু কনসেপ্টস নিয়ে কাজ করার ইচ্ছে জন্মেছে। এক্সিকিউট হ্যাঁ হয়তো সেভাবে করে উঠতে পারিনি, কিন্তু ডিজিটাল স্পেসে আরও বেশি করে কাজ করার সুযোগ খুঁজছি এই মুহূর্তে। তুমি একটা কথা বললে যে আমাকে সেই ফিরে যেতেই হবে টিভির কাছে। হ্যাঁ, বিকজ যে অডিয়েন্স আমাকে এতটা ভালোবাসে, যে অডিয়েন্স আমাকে এত কিছু দিয়েছে, টেলিভিশনের দর্শক যাদের কথা বলছি আর কি, তারা তো বসে রয়েছে। একটা তো আমার এস্টাবলিশড ক্লায়েন্টেল আছে। তুমি কি এখানে একটু সেফ খেলছো না? সেফ খেলতে হবে, একটু সেফ খেলতে হবে, না হলে কি হবে যে আমি নতুন যেটা করতে চাইছি মানে ডিজিটাল মিডিয়াতে এসে সেইটাকে আমি প্রচার যে করব, তার গণমাধ্যম যেটা, তার মুখপত্র যেটা টেলিভিশন, সেটাকে আমি হারিয়ে ফেলবো। সো ইউ শুডন্ট টেক থিংস ফর গ্রান্টেড ফর টু লং। আমি সেটা করতে চাইছি না। হ্যাঁ, আমার রাগ আছে, আমার অভিমান আছে, আমার বিরক্তি আছে, একঘেয়েমি থেকে সত্যি পালাতে চাইছি আমি, কিন্তু একটা স্টেজের পরে হ্যাঁ নিজের চেষ্টাই হোক বা চ্যানেলের সঙ্গে বুঝে শুনে সে বিষয়ে আরও একটু আলোচনা করে হোক, একটা কোথাও একটা কম্প্রোমাইজে আসা দরকার। এই যে তোমার মধ্যে একটা তেতো ভাব দেখছি, মানে সবাই তো অভ্যস্ত যে মীর আফসার আলী হাসাবে, সর্বক্ষণ ভিটি কথা বলবে বা হুল্লোড়ে হাসি, তাছাড়া কিছু নেই। তো আমি এর আগেও কথা বলে অনেক সময় মনে হয়েছে তোমার তোমার একটা বেটার ফিলিং, এইটা তো তুমি একটা কারণ বললেই। আরেকটা কি তুমি বলো যে সেটা কি বড় পর্দায় তুমি বেশ কিছু ছবি করছো কিন্তু জমছে না ঠিক, সেই জন্যেও কি মানে তোমাকে সবাই নিচ্ছে, কিসে নিচ্ছে, কি করছো? একটা কলম্বাস করেছো তুমি, সেটা কি চলেছে? চললো না, এর জন্য নরেন্দ্র মোদীর ওপর প্রচণ্ড রাগ আমার। হ্যাঁ, কিন্তু নরেন্দ্র কোনোদিন মোদী যদি পার্টি জয়েন করতে বলে আমি জয়েন করবো না, এই কারণেই করবো না। কিন্তু নরেন্দ্র মোদী যদি কলকাঠি না নাড়তো, তাহলেও কি তোমার মনে হয় যে ওই ছবি চলতো? মানে আমি কিন্তু তুমি যে ছবিগুলোর কাজ করেছো লিড হয়ে, তার কন্টেন্ট নিয়ে তুমি কি শুরু থেকেই খুব কনফিডেন্ট ছিলে? কনফিডেন্ট আমার থাকার থেকে বেশি দরকার হচ্ছে যে ছবিটা বানাচ্ছে, কেননা আমি ডিরেক্টর বাদে আর কেউ কিন্তু ছবিটা ফুল পার্সপেক্টিভে দেখতে পায় না, কোনোদিনও পায় না। এডিটারও বোঝে না, ডিরেক্টর বোঝে তাকে কিভাবে ছবিটা সাজাতে হবে, সে একটা বার্ডস আই ভিউ সবসময় রাখে আর কি। সেই ক্ষেত্রে তার মনে হয়েছিল কলকাতায় কলাম্বাস ওয়ার্ক করবে, তার কনফিডেন্স কিন্তু ছবির বাকি কাস্ট অ্যান্ড ক্রু এর কনফিডেন্স। ইন্ডিভিজুয়ালি আমাদের কনফিডেন্স ওয়ার্ক করে না। ইফ দ্য ডিরেক্টর, ইফ দ্য ক্যাপ্টেন ইজ কনফিডেন্ট, ইটস জাস্ট লাইক ক্রিকেট টিম, ক্যাপ্টেন ইজ কনফিডেন্ট, দুটো স্পিন খেলাবো, একটা ফাস্ট, ঠিক এইভাবে ম্যাচটা আমরা বের করতে পারবো। সেইভাবেই আমার ক্যাপ্টেন যিনি সৌরভ পালুধি, এই ক্যাপ্টেন, তার উপর আমার ভরসা ছিল, তার কনফিডেন্স আমার ভালো লেগেছিল, যে কারণে কাজটা করেছিলাম। এবং আমার করে কোনো রিগ্রেট নেই। ছবিটা আরও ভালো হতে পারত, এটা আপেক্ষিক। কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং। লোকের অনেকগুলো সাজেশনস ছিল যে এই জায়গায় এরকম হলে ভালো হতো, বাট ইউ হ্যাভ অলসো হ্যাভ টু সি ইট, এটা সৌরভ পালুধির প্রথম কাজ বড় পর্দায়, সো হি হ্যাজ হিউজ স্কোপ টু ইমপ্রুভ। তো আই এম শিওর ও এটা থেকে একটা লার্নিং কার্ভ ওর জন্য নিশ্চয়ই তৈরি করে নিয়েছে নিজের মতন করে। আমার একটা না, ইটস নট অ্যাবাউট অবভিয়াসলি একটা সৌরভ পালুধি কিংবা একটা দেবাশিস। আমি পয়েন্টটা পেয়েছি, আমি পয়েন্টটা হচ্ছে যে টেলিভিশনে যেভাবে যখন আমাকে নিয়ে এক একটা প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে, যেভাবে একের পর এক হিট দিয়ে গিয়েছি। রেডিও, রেডিও তোমার মানে ইউ আর রেডিও, সবাই বলে আমি নতুন, সেই ক্ষেত্রে সিনেমাটা ওরকমভাবে ঠিক করে, আমি এটা মানছি। এটা এড়িয়ে যাওয়ার জানি না, মেবি বড় পর্দায় লোকে তাকে খুব একটা বেশি দেখতে পছন্দ করে না, বা তার কাজ বিরাটভাবে যে ওই হিট মাল হবে, এটা সেই সমস্ত দর্শকরা হয়তো করে উঠতে পারে না, কারণ দর্শকদের তো একটা বিরাট দায়িত্ব আছে একটা হিট মাল তৈরি করার ক্ষেত্রে। যাকে টেলিভিশনে তারা রেগুলারলি দেখে এসছে, তাকে যেহেতু টেলিভিশনে রেগুলারলি দেখে এসেছে, মানে বড় পর্দায় গিয়ে আলাদা করে দেখার কি বা আছে, এরকম একটা ফিলিং বা এরকম একটা ব্যাপার ডেফিনেটলি আছে। আমি বলছি যে যারা ক্রিয়েট করছে, রাইটার বা ডিরেক্টর, অনেক ক্ষেত্রে হয়তো প্রযোজক, তারা এইরকম একটা, মানে আমি যদি ইউজ করি সোনার ডিম অন্য মিডিয়ামে, তাকে আমি ঠিক করে ব্যবহার করতে পারছি না, খামতিটা কার? না, তুমি বলার চেষ্টা করছো যে সিনেমা করতে গিয়ে আমি প্লাস্টিকের ডিম হয়ে যাচ্ছি।
হয়ে যাচ্ছ কি? জানি না, মানে সেটা যে ভাঙছে সে বলতে পারবে, যার হাতে সেটাই পড়ছি। বলছি, যার হাতে পড়ছো সেটা কি তার দোষ নাকি ডিমেরই দোষ? কি মনে হয়, মানে বিং ভেরি অনেস্ট? হয়তো দুপক্ষেরই, হয়তো দুপক্ষেরই। যে ডিমটা ভাজার চেষ্টা করছে ফাটিয়ে, ঠিক করে পাচ্ছে না। ঠিক করে ফাটাতে পারছে না, সুতরাং পুরো মালটা বেরোচ্ছে না। আর যেহেতু তার ফাটানোর প্রয়াসে একটু হালকা খামতি রয়েছে, সে ঘাঁটছে। আমিও আমার পুরোটা হয়তো দিয়ে উঠতে পারছি না, চাইলেও দিয়ে উঠতে পারছি না। এটা হতে পারে, দ্যাটস এন অ্যাসাম্পশন। তবে হ্যাঁ, ডেফিনেটলি যেভাবে অন্যান্য মাধ্যমে আমি টু এ সার্টেন এক্সটেন্ট একটা লোভনীয় সাকসেস পেয়েছি, সেইটা এখনো পর্যন্ত বড় পর্দায় আমার জোটেনি, ভাগ্যে এখনো জোটেনি। যদিও আমি ভাগ্য বলে বিষয়বস্তুটার ওপরে খুব একটা বিশ্বাস করি না, খুব একটা জোর দিতে চাই না। লেটস সে এখনো সেই এফার্টটা আমি দিয়ে উঠতে পারিনি, হয়তো আগামী দিনে দিয়ে উঠতে পারবো। সামনে মাইকেল আসছে, মাইকেল দেখে হয়তো লোকে একটু অন্যরকম বলবে, এটা হতে পারে। তুমি গানও গাও, মানে লোকে বলে যে তুমি খুব বাজে গাই এবং ভীষণ রকমের বেসুরো, ভীষণ বেসুরো। আর ব্যান্ডেজকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছি শুধু আমার নামের ভিত্তিতে, লোকে বলে। ঠিকই বলে। পরের প্রশ্ন। না কেন, এটা থাকি না। এইটাতে কোনো দ্বিমত নেই যে আই এম নট ভেরি গুড সিঙ্গার, আমি সেটা নিজে কবুলও করে দিচ্ছি। আমি গান গাইবার জন্য যেভাবে মাঠে নেমেছিলাম সেটা কিন্তু মানে এস্টাবলিশড সিঙ্গার ওই আঙ্গিকে কিন্তু নয়। ব্যান্ডেজের ফরমেশনটাই হয়েছিল অ্যাজ আ কমেডি ব্যান্ড, মিরাক্কেলের জন্য একটা তৈরি হয়েছিল মজার ব্যান্ড হিসেবে। যেমন ফর ইনস্টেন্স বীর দাসের কথা যদি বলি, এলিয়েন চাটনি বলে যে ওর যে ব্যান্ড আছে, সে কি ওখানে ক্লেম করছে যে আমি বিরাট বড় একটা গায়ক? তা নয়, কিন্তু ও যখন গানটা গাইছে এলিয়েন চাটনির সঙ্গে, ও প্রাসঙ্গিক সাম্প্রতিক বেশ কিছু জিনিস তুলে আনছে, ওর গানের সাবজেক্ট করছে, ওর গানের টপিক করছে, এবং সেগুলো নিয়ে ও গানগুলো বানিয়ে যাচ্ছে, সামটাইমস ইমপ্রম্পটু, সামটাইমস অন দ্য স্পট। আমার সেই ব্যাপারটাই কিন্তু মিরাক্কেলে বেশি হতো। মিরাক্কেল যারা রেগুলারলি দেখে এসেছে তারা দেখেছে ইনস্টা লিরিক্স, ইনস্টা মিউজিক, ইনস্টা ডেলিভারি। সো ইটস বেসিক্যালি এ নিউ জনর। ডেফিনেটলি। কিন্তু সেইটা তো কিন্তু সেটা এখানে বোঝে না, এখানে বোঝবে না, জানেও না। না, হয়তো জানে না, বা জেনেও যেহেতু ক্রিটিসাইজ করতে হবে, যেহেতু সমালোচনা করতে হবে, মানে যেরকম বাঁশ দিতে হবে সঠিক জায়গায়, তাই তারা তোমার যেটা নামে চলে যে তুমি তো বেসিক্যালি ভাড়ামি করো। হ্যাঁ, মানে এটা অনেকে বলে। হ্যাঁ, এবং গানের ক্ষেত্রেও তাই চলে আসছে যে ভাড়ামি ওখানে করে, এখানে সুরের আদলে একটু ভাড়ামি করে। তো কি মনে হয়, তুমি ভাড়ামি করো? তুমি মানে তোমার যে মানে লোকে যেটা বলে সেইটা হচ্ছে যে তোমার কমেডি শো, আমি নাম করছি না অবভিয়াসলি, কিন্তু তোমার কমেডি শোতে যেটা তুমি করো বেসিক্যালি সেটা হচ্ছে ওই ননভেজ জোক দিয়ে সুরসুরি দাও। আর যেটা রেডিওয়ে তোমার এই করে আসে সহজাত, সেইটা ওখানে আসে না। এখানে অনেকটা লেবার্ড, এখানে অনেক ওয়েপন তোমাকে ইউজ করতে হয়, যেইটা ক্লাসিফাইড হয় ভাড়ামি রূপে। কি বলো তোমার? রেডিওতে সেটা হয়, সেটা হচ্ছে এবার একটা একচ্ছত্র একটা জায়গা থাকে, যে আমার ওপেন ফিল্ড আছে, আমি প্রত্যেক দিন এক একটা বিষয় চুজ করি, সেই বিষয় নিয়ে আমি কথা বলতে থাকি। আমার একটা ছোট্ট টিম আছে, তারাও আমাকে হেল্প করে এই বিষয়টাতে, এবং সেখানে আমার সহজাত যে বিষয়টা, সেইটা কমেডির থেকে অনেক বেশি সেন্সিটিভ দিকটাকে ইউটিলাইজ করে, যে হোয়াট ইজ অ্যাফেক্টিং দ্য পাবলিক টুডে। আজকে জনগণকে কোন জিনিসটা অ্যাফেক্ট করছে, তার কোন জায়গায় লাগছে, কোন জায়গায় সুবিধে, কোন জায়গায় অসুবিধে, এটা নিয়ে 4 ঘন্টার একটা শোয়ের মধ্যে সেটা মেখে ভেজে কিছু একটা তৈরি করে সেটা আমি পরিবেশন করলাম। টেলিভিশনের ক্ষেত্রে যখন আমি যাচ্ছি, আমার অডিয়েন্স কিন্তু বিরাট বড় স্কেলে চেঞ্জ হয়ে যাচ্ছে। রেডিওটা যখন আমি করছি, এটা মোস্টলি আরবান এবং একটু সেমি আরবান ক্লাসকে আমি কেটার করি। টেলিভিশনে যখন ঢুকছি, পুরো বিষয়টা বদলে যাচ্ছে। আরবান মাস খুব ছোট, রুরালটা অনেক বড়। রুরালের কাছে আপিল করতে গেলে, রুরালের কাছে সেই আপিল, সেই চমক রাখতে গেলে কিছু কিছু জিনিস যেগুলো সো কল্ড আরবান মাস ভাড়ামি বলবে, সেটা ওখানে তখন টেলিভিশনে একটু অন্যরকম করে করতে হয়। আর এই ভাড়ামির বিষয়টা কন্টেন্ট রিলেটেড। তো আমরা আজকে হোয়াটসঅ্যাপে এই যে সবাই বলে সেক্সুয়াল ইননুয়েন্ডোজ, বলে একটা যৌন সুশ্রুরি দেওয়া, ডাবল মিনিং, এরকম কিছু জোকস পরিবেশন করা, আজকে হোয়াটসঅ্যাপে বুকে হাত রেখে সবাই বলুক তো তারা কোনটা বেশি এনজয় করে। আমরা যে হিউমারটাকে টয়লেট হিউমার বলে থাকি, বেসিক্যালি বাস্তবে যেটাকে বলে থাকি, আমরা সেটাকেই বেশি কনজিউম করছি।
আমরা সেইটাকে নিয়ে মজা করি, আমরা ওই জোকগুলোকে সব থেকে বেশি ফরওয়ার্ড করি, আমাদের ফোনে আকচার সেগুলো থাকে। হ্যাঁ, যেটা আমার প্রিভেসিতে ভাল লাগে সেইটা যখন বড় পর্দায় তার ধারে কাছেও কেউ কিছু একটা করার চেষ্টা করে, তখন বলে ফ্যামিলি অডিয়েন্স, তখন বলে এটা তো সবার সঙ্গে বসে দেখা যায় না, অনেক কিছু করে দেখা যাচ্ছে না। সো কোথাও একটা হিপোক্রেসি চলে আসে, কিন্তু আমি অডিয়েন্সকে দোষ দেবো না, আমরা বেসিক্যালি এরকমই, আমরা এরকম বলেই আজকে আমাদের টেলিভিশনে যা যা প্রোগ্রামস পরিবেশিত হচ্ছে সেগুলো হচ্ছে, আমরা এরকম বলেই টেলিভিশনে যেগুলো ফিকশন শো সেগুলোকে নন ফিকশনের মতো লাগে দেখতে, আর নন ফিকশনগুলোকে মনে হয় ফিকশন। নিউজ চ্যানেল খুললে আমার বেশি হাসি পায়। নিউজ চ্যানেল যখন থাকে তার জায়গায় অন্য কোনো কমেডি শো কি করে টিকে থাকতে পারে? মানে এটা তুমি বাংলা নিউজ চ্যানেলগুলোকে বলছো? বাংলা, হিন্দি, ইংরেজি সব করে নিউজ চ্যানেল গুছিয়ে কমেডি করে যাচ্ছে। এইগুলো থাকতে কি করে একটা আদ্যপান্ত সিরিয়াস গোছের কমেডি শো কি করে চলতে পারে না? অ্যান্ড কমেডি ইজ সিরিয়াস বিজনেস। মানে আমি দর্শকদের এক্ষুনি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে একটা প্রশ্নের পর উনি কীরকম ভাবে রিয়্যাক্ট করেন। আমার প্রশ্নটা আপনাকে হলো যে নিউজ চ্যানেল খুললে হাসি পায়, নিউজ চ্যানেল খুললে আজকাল ভয় করে না? মানে তুমি তো মুসলমান, যা হাওয়া, ভয় করে না? দেখছি তো চারিদিকে, বড়দিনে উইশ করলাম ফ্যামিলির একটা ছবি দিয়ে, বড়দিনে সবাইকে বড় করে একটু শুভেচ্ছা জানালাম, তাতে মানে ফতোয়া লেভেলের যেরকম মেসেজেস এলো যে আপনি মুসলমান, তওবা করে নিন, আপনি ঈদ বকরিদ ছাড়া অন্য কিছু সেলিব্রেট করার কোনো অধিকার নেই আপনার, এগুলো দেখে বড় অদ্ভুত লাগলো। আর নিজের জাতির ভাই বোনেদেরই বললাম যে এটা বড় অদ্ভুত যে আমাকে এটা নিয়ে বলা হচ্ছে, এটা যে শুনতে হচ্ছে আমাকে বা পড়তে হচ্ছে এরকমভাবে, যে কারণে সোশ্যাল মিডিয়া থেকেও এখন বর্তমানে একটু দূরেই আছি আমি। আমার ফেসবুক অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। সামহাও আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়ার জায়গাটাই যদি আমি আলাদা করে ধরি, বড্ড বড় একটা ফিল্ড হয়ে গেছে ফর মোরনস, একদম গাধা, মানে গু প্রকৃতির লোকজন একটা বড় প্ল্যাটফর্ম পেয়ে গেছে, যেটার নাম ফেসবুক, যেটার নাম টুইটার, এবং পুরোটা লেবড়ে দিচ্ছে তারা। দে হ্যাভ নো রাইট টু বি দেয়ার, বাট দে আর দেয়ার। ব্যাংকে অ্যাকাউন্ট সবাই খুলতে পারে, 5,000 টাকা জমা রাখলেই হলো, ওই রকম আর কি। তো এদের ঘটে যে বুদ্ধিটা আছে, বা এরা যেভাবে ধর্ম বোঝে বা বোঝে না ইন কোর্টস, ঠিক সেরকম কমেন্টসই এদের কাছ থেকে বেরোয়। আমি শিব সেজে একটা টেলিকম কোম্পানির শো করেছিলাম, সেটাতে আমায় কম খিস্তি শুনতে হয়েছে। খিস্তি শব্দটা হচ্ছে খিস্তি, আমায় কম শুনতে হয়েছে। আপনি মুসলমান, একদল বলে গেল আপনি মুসলমান, আপনি কেন হিন্দু দেবদেবীর মতন সাজবেন, এটা বলে গেল আমার মুসলমান ভাই বোনেরা। আর একদল বলল সাহস থাকে তো হজরত মোহাম্মদ সেজে দেখাও, একদল এটা বলে গেল হজরত মোহাম্মদ সেজে দেখাও। আরেক দল বলল যে সব বিষয়ে ইয়ার্কি ঠাট্টা ফাজলামো করা উচিত নয়, স্পেশালি যখন আপনি মুসলমান তখন আপনার হিন্দু দেবদেবী সাজার কোনো অধিকার নেই, মানুষ হিসেবে আপনার দেবদেবী সাজা উচিত নয়, আপনার মহাদেব সাজা উচিত হয়নি, আপনার এটা করা উচিত হয়নি। আচ্ছা, যারা যাত্রা করে, যারা বাইরে থিয়েটার করে, যারা পৌরাণিক পালা করে, তারা যখন সাজে তাদেরকে তোলো, গ্রামের লোক দেখতে যায়, তাহলে গ্রামের লোক কি বেশি সহিষ্ণু শহরের লোকজনের থেকে? সেটা যেমন একটা প্রশ্ন এটাও আপত্তির জায়গা কি শুধুমাত্র এইটা যে আমি মুসলিম? তাদের প্রধান প্রবলেম এটাই, আপনি মুসলিম যেহেতু, তাই আমরা ধরে নিচ্ছি আপনি মক করছেন, আপনি ইচ্ছে করে আমাদের দেবদেবীদের অপমান করছেন। আদতে কিন্তু সেটা নয়। কোনো একটা কনসেপ্ট যেটা আমার দায়ে পড়েনি বোঝানোর ফেসবুকে গিয়ে, কেন আমি সাজলাম বা এই সেজে আমি কি করলাম, আমার দায় পড়েনি। একটা খুব সুন্দর চমৎকার ছবি উঠেছে ভাই, সেই ছবিটা আমি দিলাম, লিখেও দিলাম টেলিকম কোম্পানির নাম, বললাম এই কোম্পানির একটা খুব মজাদার কনসেপ্ট যেটার জন্য আমি শিব সেজেছি, ঘুরে বেড়াচ্ছি।
হাওয়া খাওয়াও আমি এতে দেখেছি। জন্মাষ্টমীর দিন ইয়েকে রাধা সাজিয়ে, রিমঝিম মিত্রকে রাধা সাজিয়ে, আমি নিজে কৃষ্ণ সেজেছিলাম, কৃষ্ণ সেজে এরকম একটা দোলনার ওপর বসে একটা ছবি তোলা হয়েছিল চমৎকার, সেটা পোস্ট করেছিলাম। মীর আফসার আলী মুসলিম, কৃষ্ণ সাজতে পারে না, হাউ ডে ইউ, ডাউন উইথ দিস মোরন। এই নানান রকমের কমেন্টস আমাকে তখনও শুনতে হয়েছে, এখনও শুনতে হয়। কোনো কিছু চেঞ্জ হয় না। ধর্মের নামে যেভাবে মানুষ রিয়্যাক্ট করে, এটা ভবিষ্যতে আরও হবে, আরও বাড়বে। আচ্ছা, যদি তুমি রং দে তু মোহে গেরুয়া এই গানটার রেশ ধরে বলো, তাহলে এই বিষয়টা ডেফিনেটলি হাওয়া পাচ্ছে। আমাদের দেশে এটা নিয়ে এর আগেও অনেক কিছু দেখেছি, 92, 93 এই সমস্ত সময়কার বিক্ষিপ্ত সমস্ত রকমের চোখের সামনে দেখা। আরও অনেক মানুষ আমার থেকে অনেক বেশি দেখেছেন। প্রবলেমটা এইটাই, আমরা দেখি সবই, শিখি কিছুই না। মানে তুমি তো এটা অনেক আগে থেকেই দেখে আসছো, তোমার বিয়ের আগেও হ্যাঁ, এইরকম, মানে তোমার বিয়ে হয়েছে। আরে আমি বিয়ে করার আগে যখন আমি বাড়ি খুঁজতে গেলাম, তখন আমার হবু স্ত্রী তাকে সঙ্গে নিয়ে, তখন তাকে আলাদা করে বলে দেওয়া হলো, আরে আপনাকে নিয়ে কোনো সমস্যা নেই, যাকে বিয়ে করছেন সে মুসলমান, বাড়ি দেবো না, বাড়ি দেবো না, ভাড়া দেবো না। মানে শুনতে হয়েছে। আজকে আমি হয়তো সেই বাড়িতে যদি আবার যাই, বলে আপনার প্রোগ্রাম তো রেগুলারলি দেখি, আপনার প্রোগ্রাম আমার গোটা পরিবার দেখে। সো ফেম, সেলিব্রিটির ওই ফেম, টাকা, আরও অনেক কিছু যেগুলো জুড়ে যায় ওই সেলিব্রিটির সঙ্গে, বাকি পুরনো তার সমস্ত ইতিহাস ঢেকে দিতে পারে। বাট প্রবলেম হচ্ছে আমাদের দেশে বর্তমানে সেলেব ব্যাশিংটা ন্যাশনাল স্পোর্ট হয়ে গেছে। হকি ফকি নয়, ইন্ডিয়ার ন্যাশনাল স্পোর্ট। রাদার লেটস সে, ওয়াই জাস্ট রেস্ট্রিক্টেড টু ইন্ডিয়া, লেটস পুট ইট টু দ্য ওয়ার্ল্ড। গোটা বিশ্বের ন্যাশনাল স্পোর্ট হচ্ছে সেলিব্রিটি ব্যাশিং। কাউকে যদি দেখো একটু নামটাম করেছে, সামান্য থেকে সামান্য ত্রুটি, যেটা আমার মনে হচ্ছে ওটা ত্রুটি, আদতে হয়তো সেটা নয়, দাও সালাকে সেঁকে বাঁশ করে দাও। তো এই এত কিছু থেকে, মানে এটা শুনতে হয়তো খুব চাইল্ডিশ লাগবে, কিন্তু আমি দেখেছি 30-এর পর বা 35-এর পর এটা খুব বেশি করে হয়। আমার তো হয়, আমি শিওর তোমারও হয়। সব কিছু ছেড়ে ওই পুরনো, মানে ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করে না, মানে সে পেনফুল হোক বা হোয়াট এভার, ইচ্ছে করে। আই থিঙ্ক দুঃখ বিলাসিতা এটা যে কোনো বয়সের হতে পারে। দুঃখ বিলাসিতা যে কোনো বয়সের হতে পারে। এটা যদি কোনো বাচ্চাকে জিজ্ঞেস করা হয়, বাচ্চাও একদিক থেকে বলবে তার দুঃখ বিলাসিতা হয়। কোথায় হয়? আমার বাবা মা আমাকে এটা কিনে দেয় না, আমার বাবা মা আমাকে ওটা কিনে দেয় না, রনির কাছে এটা আছে কিন্তু আমার কাছে এটা নেই, আমার বাবা মা আমাকে দেয় না। এই যে একটা ব্যাপার না, এটাও একটা চাইল্ডিশ দুঃখ বিলাসিতা। এবং এটা চাইল্ডিশ, আমাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে বলা হয় চাইল্ডিশ, ছোটদের ক্ষেত্রে জানি না এলডিশ বলা হবে না ওল্ডিশ বলা হবে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট দুঃখবিলাসিতা আমাদের সবার মধ্যে আছে, এবং আমরা নস্টালজিয়াকে অনেকটা সময় দুঃখবিলাসিতার মোড়কে ক্যামোফ্লাজ করে প্রেজেন্ট করে থাকি। আমাদের নস্টালজিয়াটা ওই কী একটা বলে না, স্মৃতি সতত, ওই কনসেপ্ট। আমাদের নস্টালজিয়া যে বিষয়টা, তার মধ্যে একটা দুঃখবিলাসিতা থাকবেই থাকবে। কোথাও একটা ব্যথার জায়গা, সেটা তোমার বেশি রেকালেক্ট করার একটা প্রবণতা থাকবে, রিফ্লেকশনটা অনেক বেশি সেখানে হবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমি এখনও বলতে পারি যে এত ভালো ভালো স্মৃতি আছে, এত ভালো ভালো গল্প রয়েছে ছোটোবেলার, যেগুলো শেয়ার করা যায়। কিন্তু আমার ওই 1987 সালের ওই সময়টা কিছুতেই ভুলতে পারি না, যখন আমি আমার বাড়ি থেকে বিতাড়িত হলাম লিটারালি। মানে আমাদের উৎখাত করা হলো, যে জায়গায় থাকতাম সেখানে কিছু দুষ্টু লোক এসে আমাদের বাড়ি থেকে বের করে দিল, এবং রাতারাতি একদম পথে চলে আসা যাকে বলে, সেই বিষয়টা হলো 1987 সালের 30শে অগস্ট। তখন আমি ক্লাস 7-এ পড়ি, অ্যান্ড 12 বছর বয়স। তো 12 বছর বয়সে যে ধাক্কাটা পেয়েছি, সেটা আজকে 42-এও, 30 বছর বাদেও একই রকমভাবে অনুভূত হয়। আমি এখনও ওই একই দিন, ওই গোটা দিনটাকে একই রকমভাবে চোখের সামনে দেখতে পাই। 30 অগস্ট, 30 অগস্ট
1987, তখন আমার ক্লাস 7, অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল। এবং তারপর যে মানে ওটা স্কুলে পরীক্ষা ছিল বলে 2 সপ্তাহ আমি কারখানায় থাকলাম, একটা কারখানা, লিটারাল কারখানা একটা। ওয়ার্কারদের সঙ্গে আমার মাকে থাকতে হলো, আমার বাবাকে থাকতে হলো। এই যে বিষয়টা, এটা আজকেও বেঁধে আমার। আজকে গাড়ি বাড়ি সব কিছু করতে পেরেছি, টাচউড, গ্রেস অফ গড। সেই সময় সব কিছু চলে গেল, সব কিছু চলে গেল। গাড়ি ছিল না, বাড়ি তো ছিলই না, ওই একটা ভাড়া জায়গায় থাকা সিঁড়ির তলার ঘর। যাওয়া যাবে? তোমাদের গাড়ি আছে? সেটা কোনো রকমের জোগাড় হয়ে যাবে, তুমি যাবে ওখানে? হ্যাঁ, চলো ঘুরে আসি। গেছো? 68 রাফি আহমেদ কিডওয়াই রোড, ওয়েলসলি স্ট্রিট। আমি শেষ গিয়েছিলাম অ্যাকচুয়ালি চোরাগোপ্তাভাবে 2008 সালে। 2008 সালে গিয়েছিলাম কয়েকটা ছবি নেওয়ার জন্য, তারপর আর যাইনি। এখন 2017, 9 বছর হয়ে গেল। 9 বছর হয়ে গেল এই গলিতে আমি ঢুকিনি। উপর দিয়ে তো যাওয়া আসা বহুবার, বহুবার। আজকে যেতে পারি। Sure. মাঝখানে আমাকে নিয়ে একটা বই লেখা হয়েছিল, সেই বইয়ের রিসার্চ টিমও যখন আমাকে রিকোয়েস্ট করেছিল, আমি তখনও যাইনি। না, গেলে খুব কষ্ট পাবো। আজকে যেতে পারি, কষ্ট পাবো কিন্তু জনস্বার্থে।